আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমি আয়কর এবং ভ্যাট বিষয়ে কিছু অ্যাওয়ারনেসমূলক ভিডিও করে থাকি। যার মাধ্যমে আমাদের এই বিষয়ে কিছুটা সচেতনতা সৃষ্টি হয়। আজকে আমি ভ্যাটের একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ভ্যাট রিটার্নের যে কর মেয়াদ সে বিষয় নিয়ে। অর্থাৎ আমরা জানি ভ্যাট রিটার্নের কর মেয়াদ হচ্ছে ১ মাসিক পঞ্জিকা, অর্থাৎ প্রতি ১ মাস হচ্ছে একটি কর মেয়াদ। তো কিছু কিছু ক্ষেত্রে এটি ষান্মাসিক হতে পারে এবং সেটা কোন কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং কোন কোন শর্তে আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি আলোচনায় নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আপনারা জানেন যে আমাদের মূসক এবং সম্পদ শুল্ক আইন ২০১২ অনুসারে প্রতিটি ভ্যাট রেজিস্টার্ড প্রতিষ্ঠানকেই ভ্যাট রিটার্ন দিতে হয় এবং সেই রিটার্ন দেওয়ার জন্য একটা কর মেয়াদ নির্দিষ্ট করা থাকে এবং সেটা ১ মাস, যেই মাসটি আমরা আমাদের অর্থনৈতিক কার্যক্রম করব সে ১ মাস হচ্ছে আমাদের একটি কর মেয়াদ। অর্থাৎ আমরা যদি ১ বছরে ১২ মাস হিসাব করি তাহলে একজন সাধারণত ভ্যাট রেজিস্ট্রারের কর মেয়াদ হচ্ছে ১২টি। অর্থাৎ আমাদের যে জুলাই একটি কর মেয়াদ, অগাস্ট একটি কর মেয়াদ, সেপ্টেম্বর একটি কর মেয়াদ, ইত্যাদি ইত্যাদি। তো এই কর মেয়াদটা আমরা সাধারণত ভ্যাট রেজিস্টারদের ক্ষেত্রেই এই কর মেয়াদটা হচ্ছে ১ মাস। এই প্রসঙ্গে হচ্ছে যে আবার যারা টার্ন ওভার রেজিস্টার্ড, যারা আপনারা জানেন ভ্যাট রেজিস্টার্ড এবং টার্ন ওভার রেজিস্টার্ড একটা ভিন্ন জিনিস। যাদের টার্ন ওভার ভিন্নতা আছে, অর্থাৎ ভ্যাট রেজিস্টার্ডের আওতায় নাই, কিন্তু টার্ন ওভার ভিত্তিক হচ্ছে, তো সেক্ষেত্রে টার্ন ওভার রেজিস্টার্ড হলে তার জন্য ত্রৈমাসিক ৩ মাস হচ্ছে তার কর মেয়াদ। তো যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে ভ্যাট রেজিস্টারদের জন্য। অর্থাৎ সাধারণত ভ্যাট রেজিস্টারদের কর মেয়াদ হচ্ছে ১ মাস, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কর মেয়াদটা ষান্মাসিক করা হয়েছে। এটা হয়তো অনেকেই নতুন বিষয়। আমাদের অর্থ অধ্যাদেশ ২০২৫-এ ৩টা প্রতিষ্ঠানকে ষান্মাসিক কর মেয়াদ করা হয়েছে। আপনারা জানেন কনস্ট্রাকশন সংস্থা যারা এবং যোগানদার এবং ক্লিয়ারিং ফরওয়ার্ডিং সংস্থা যারা, তাদের ক্ষেত্রে কর মেয়াদটা ষান্মাসিক করা হয়েছে। তবে এখানে কন্ডিশন হচ্ছে যে যেসব প্রতিষ্ঠান, বিশেষ করে কনস্ট্রাকশন ফার্ম কিংবা কিছু প্রতিষ্ঠান আছে যোগানদার, অর্থাৎ যোগানদার ক্যাটাগরিতে পড়বে, আবার কিছু প্রতিষ্ঠান আছে সিএনএফ প্রতিষ্ঠান যেগুলো ক্লিয়ারিং ফরওয়ার্ডিং, তাদের জন্য শুধুমাত্র এই ষান্মাসিক কর মেয়াদটা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ তাদের কর মেয়াদটা হবে প্রতি বছরে ৩১শে ডিসেম্বর পর্যন্ত একটি, আবার ৩০শে জুন পর্যন্ত একটি। এর পরবর্তী মাসেই তারা তাদের সেই রিটার্নটা দাখিল করবেন, অর্থাৎ ষান্মাসিক। আমরা যেরকম প্রতি মাসে দিয়ে আসছি, কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এটা ৬ মাস অন্তর দিতে হবে। এটা একটু ডিফারেন্ট হচ্ছে এবং এটা কখন থেকে জারি করা হয়েছে? রিসেন্টলি, অর্থাৎ বলতে ১ বছর আগে অর্থ অধ্যাদেশ ২০২৫-এর মাধ্যমে এই পরিবর্তনটুকু করা হয়েছিল। তো যাই হোক, এখানে একটা কন্ডিশন হচ্ছে যে এই ধরনের প্রতিষ্ঠান যারা ষান্মাসিক কর মেয়াদের মধ্যে পড়ে, বিশেষ করে কনস্ট্রাকশন, যোগানদার এবং সিএনএফ। কিন্তু এখানে মনে রাখতে হবে যাদের ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে যে কেউ যদি উৎসে কর্তনকারী সত্তা হয়, অর্থাৎ ডিডাক্টিং অথরিটি অ্যাট সোর্স, ভ্যাট ভিডিএস করার বিষয়টা যদি ওই প্রতিষ্ঠানের যদি প্রযোজ্যতা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা এই ষান্মাসিক বিষয়টা আর আসবে না। তখন তাকে মাসিক কর মেয়াদের মধ্যে পড়বে এবং প্রতি মাসে তাকে রিটার্ন দাখিল করতে হবে। তো আমরা জানি উৎসে কর্তনকারী সত্তা কারা। আমাদের ৬টা ক্যাটাগরি আছে, যারা সরকারি সংস্থা থাকতে পারে, তারপরে স্বায়ত্তশাসিত কিংবা যে এনজিও ব্যুরো কিংবা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো, তারপরে যেটা আর্থিক প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, এছাড়াও লিমিটেড কোম্পানি। এবং ব্যক্তি পর্যায়ে একটা চেঞ্জ আনা হয়েছে, সেগুলো হচ্ছে যে যারা ১০ কোটি টাকার উপরে টার্নওভার আছে তারাও কিন্তু এই কর্তনকারী সত্তার মধ্যে পড়ে যাবে। সুতরাং এই কর্তনকারী সত্তার ক্যাটাগরিতে ৬টা ক্যাটাগরির মধ্যে যদি কেউ পড়ে যায়, তাহলে তার ক্ষেত্রে কিন্তু ষান্মাসিকটা প্রযোজ্য হবে না। এটা খেয়াল রাখলেই হবে। তার বিষয়টা হচ্ছে আজকে আমি শর্টলি এটা বলছি যে কিছু কিছু প্রতিষ্ঠানের জন্য কিন্তু এটা ষান্মাসিক, হ্যাঁ, কিছু এভারেজে সব প্রতিষ্ঠানের জন্য কিন্তু মাসিক, কিন্তু কয়েকটা ক্যাটাগরি, ৩টা ক্যাটাগরি প্রতিষ্ঠানের জন্য এটা কিন্তু ষান্মাসিক করা হয়েছে। তবে কন্ডিশন হচ্ছে যদি উনি ডিডাক্টিং অথরিটি না হয়, সেই ক্ষেত্রে যদি ডিডাক্টিং অথরিটি হয় তাহলে ওনার জন্য ষান্মাসিকটা প্রযোজ্য হবে না। ৩টি প্রতিষ্ঠান ক্ষেত্রে এটা করা হয়েছে। আবার বলছি, কনস্ট্রাকশন, যোগানদার এবং সিএনএফ। আশা করি আপনাদেরকে এই ছোট বিষয়টা আমি বোঝাতে পেরেছি। আপনাদের আরেকটা খেয়াল রাখতে হবে যে আপনার কর মেয়াদ শেষ হওয়ার পরবর্তী মাসেই কিন্তু
রিটার্ন দাখিল করতে হয়। অর্থাৎ 15 তারিখের মধ্যে যাদের শূন্য রিটার্ন কিংবা যাদের কোনো অর্থনৈতিক কার্যক্রমে তারা 20 তারিখের মধ্যে রিটার্নটা দাখিল করতে পারেন। অর্থাৎ আপনার যেই কর্মীয়ারটা শেষ হবে তার পরবর্তী মাসের 15 অথবা 20 তারিখের মধ্যে আপনাকে রিটার্নটা দাখিল করতে হবে। তো আশা করি আমি এই সংক্ষিপ্ত বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি। সবাই যদি কোনো কনফিউশন থাকে কমেন্টস করবেন এবং যদি অ্যাওয়ারনেস মূলক হয় অবশ্যই শেয়ার দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।